আমাদের শহীদরা যারা সেদিন আন্দোলন করতে গিয়েছিলেন, যাদেরকে আমরা শ্রদ্ধার সঙ্গে শহীদ দিবসে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করি 21শে জুলাই, তারা কিন্তু তার ভাই কিংবা বোনের চাকরির জন্য কিংবা তার জমির জন্য কিংবা ব্যক্তিগত স্বার্থে তারা কিন্তু সেদিনকে আন্দোলনে অংশগ্রহণ করেননি। 1947 সালের আগে ঢুকিয়ে দিয়ে ক্ষতটাকে এমনভাবে মিশিয়ে দিয়েছিলেন তার মৃত্যু ঘটেছিল। দীনেশ গুপ্তকে ব্রিটিশরা বাঁচিয়ে তুলেছিল। সেই সময় সোজা কথা নয়, ইংল্যান্ড থেকে ডাক্তার নার্স এসেছিল কলকাতায়, কলকাতার মেডিকেল কলেজে। সেই সময় 30-এর দশক, গত শতাব্দীর, প্রায় 2,75,000 টাকা খরচ করা হয়েছিল একটা লোককে বাঁচিয়ে তুলে শুধু ফাঁসি দেওয়া হবে বলে। দীনেশ গুপ্তর ফাঁসি হয়। দীনেশ গুপ্ত এই কলকাতার বিভিন্ন প্রান্তের মেসে থেকে, এই শিয়ালদা স্টেশন থেকে, হাওড়া স্টেশন থেকে বিভিন্ন জায়গায় যাতায়াত করে বেঙ্গল ভলেন্টিয়ার্স নামের সংগঠন গড়ে তুলেছিলেন। বিনয় দীনেশ গুপ্তর ফাঁসির বদলা নেওয়ার জন্য 1931 সালে দীনেশ গুপ্তর যেই ফাঁসি হলো, ফাঁসি হওয়ার দুদিনের মধ্যে অবিভক্ত মেদিনীপুরের যিনি জেলা শাসক ছিলেন জেমস পেডি, সেই জেমস পেডিকে দুজন বাঙালি বিপ্লবী বিমল দাশগুপ্ত এবং জ্যোতিজীবন ঘোষ তারা হত্যা করলেন 31 সাল। জেমস পেডি মারা যাওয়ার পর ইংরেজরা ইংল্যান্ড থেকে রবার্ট ডগলাস বলে একজনকে পাঠালেন মেদিনীপুরের জেলা শাসক। মেদিনীপুর সেই সময় অবিভক্ত ভারতবর্ষের 2 নম্বর গুরুত্বপূর্ণ জেলা। 1 নম্বর গুরুত্বপূর্ণ জেলা ফরিদপুর, যা আজকে বাংলাদেশে, আর মেদিনীপুর সাইজে সব থেকে বড়, ফরিদপুরের থেকেও বড়। আজকের পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম নিয়ে সেদিনের মেদিনীপুর। রবার্ট ডগলাস এলেন। সেই রবার্ট ডগলাস কমাসের মধ্যে খুন হয়ে গেলেন। দুজন বিপ্লবী তারা কলকাতায় মেসে থেকে ট্রেনিং নিলেন। খেলা প্রায় শেষ হচ্ছে, কেউ জানে না কোথা থেকে হঠাৎ করে একদল তরুণ যুবক, বাঙালি যুবক বাংলায় কথা বলে। বাংলায় কথা যারা মুচলেখা দিয়েছেন তারা আমাদের সার্টিফিকেট দেবেন, তারা আমাদের দেশপ্রেম শেখাবেন, আর আমরা সেগুলো শুনবো। আর আপনারা জানেন গত 9 তারিখ একটা কর্মনাশা বন্ধ সিআইটিইউ, সিপিএম, কংগ্রেস মিলিতভাবে ডেকে দিয়েছিল। আমি স্বপনদাকে বিশেষভাবে ধন্যবাদ জানাবো। গোটা উত্তর কলকাতা একেবারে সম্পূর্ণভাবে সচল, নর্মাল দিনের থেকেও বেশি সচল। এই বন্ধ ব্যর্থ হয়েছে। আমি বলি এখানে দাঁড়িয়ে 21শে জুলাইয়ের গণতন্ত্র রক্ষার লড়াই, এই লড়াইকে আসলে বিজেপির সঙ্গে এই গণতন্ত্রের কণ্ঠরোধ করবার জন্য সিপিআইএম এবং কংগ্রেস হাত মিলিয়েছে। এই যে ধর্মঘটটা প্রত্যেক বছর হয়, এটা সিপিএম এর ক্যালেন্ডার প্রোগ্রাম। পাঁজিতে যেমন তিথি থাকে কবে পুজো হবে, সিপিএম এর পাঁজিতেও একটা তারিখ ফিক্স করা আছে কবে বছর। আবার সামনের বছর দেখবেন এটা হওয়ার কথা ছিল জুন মাসে, জুন মাসে হয়, মে জুন মাসে। আমি বলবো প্রকাশ্যে, আমি যা বলছি প্রকাশ্যে তার বিরোধিতা করুন, মাইকে বলুন ঋতব্রত মিথ্যে বলেছে, আমি রাজনীতি করা ছেড়ে দেবো। শ্রম কোড বাতিল করতে হবে, তাই নাকি শুরু হয় দেশের শ্রমজীবী মানুষের স্বার্থবাহী শ্রম কোড তৈরি করা। 52 সাল থেকে 2014 অব্দি, এমনকি অটল বিহারী বাজপেয়ীর আমলেও শ্রম কোড তৈরি হয়েছে। 14 থেকে শ্রম আইন বন্ধ হয়ে গেল, শ্রম আইন আর তৈরি হয় না। যে আমরা শ্রম কোড মানি না, তৃণমূল যতক্ষণ ক্ষমতায় থাকবে আমরা শ্রম কোড চালু হতে দেব না। শ্রম বা লেবার, আমি এই কথা একটা কারণেই বলছি। দেখুন এই তালিকায় নাম রয়েছে 3টে রাজ্যের, পশ্চিমবঙ্গ, নাগাল্যান্ড আর আংশিকভাবে তামিলনাড়ু। তা কমরেড এই তালিকায় কেরালার নাম নেই কেন? কেরালায় তাহলে কি বিজেপিকে মদত দিয়ে যাচ্ছে? 21শে জুলাই গোটা বাংলার রাজপথ, গোটা বাংলার সমস্ত রাস্তা তা মিশে যাবে ধর্মতলায় জননেত্রীর বার্তা শুনবার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শুনবার। বাঙালির অধিকার রক্ষার সমাবেশ, দেশ বাঁচাবার সমাবেশ। গতকাল জননেত্রী ডাক দিয়েছেন যে বাংলা থেকেই দিল্লি দখল হবে। বাংলা গোটা দেশের স্বাধীনতার লড়াইয়ে সব থেকে বেশি রক্ত দিয়েছে এবং দেশ বাঁচাবার আজকের যে লড়াই, সেই লড়াইয়ে নেতৃত্ব দেবে নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায়।
জননেত্রীর বার্তা নিয়ে যখন গোটা বাংলার মানুষ বাংলার পথে প্রান্তরে মহল্লায় ছড়িয়ে যাবেন, তখন গোটা দেশের জন্য আমরা বাঙালিরা বাংলা ভাষায় আমাদের প্রাণের ভারতনাট্যমের মুদ্রায় সাঁওতালি মাদলে আর ভাঙ্গরার আলোড়নে জেগে উঠবে তুমুল উৎসবের রাত। সেই রাতে, সেই তারায় তারায় ফেটে পড়া মেহফিলের রাতে তোমরা ভুলে যেও না আমাকে, যার ছেঁড়া হাত, ফাঁসা জঠর, উপড়ে আনা কলজে, ফোটা ফোটা অশ্রু রক্ত ঘাম, মাইল মাইল অভিমান আর ভালোবাসার নাম স্বদেশ, স্বাধীনতা আর ভারতবর্ষ। তাই সেই স্বদেশের জন্য, সেই ভারতবর্ষের জন্য মাননীয় সাংসদ আমাদের সভাপতি, রাজ্য সভাপতি আপনাদের উৎসাহিত করেছেন। আমরা এই 21শে জুলাইটা আমাদের কাছে খুব আবেগমণ্ডিত, কারণ সেই 1993 সালে 21শে জুলাই আমি বর্তমানে তখন ছিলাম। আমার সামনেই গুলি হয়ে যে টিয়ার গ্যাস চলেছে, তো এটা ভোলার নয়। আর এটা যখনই 21শে জুলাই আসে আমরা প্রত্যেকেই নেমে পড়ি। আজকে আমরা উত্তর কলকাতা জেলা এনটিসির পক্ষ থেকে এখানে যেমন বিশাল জনসভা হবে, তেমনি একটা সুসজ্জিত ট্যাবলো উত্তর কলকাতার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি এবং 21শে জুলাই তাৎপর্য নিয়ে বিস্তারিতভাবে পর্যালোচনা হবে, প্রচার হবে, যাতে 21শে জুলাই আমরা লক্ষ লক্ষ মানুষ গিয়ে 21শে জুলাই রেকর্ড মমতা বন্দ্যোপাধ্যায়ের রেকর্ড একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙতে পারবে আর কেউ ভাঙতে পারবে। সেই লক্ষ্য রেখে আমরা এগোচ্ছি। কারণ আপনারা জানেন যে 2026-এ বিধানসভা নির্বাচন, একদিকে কেন্দ্রের একটা জঞ্জাল সরকার, অকর্মণ্য সরকার, জঘন্য সরকার, আর অপরদিকে পশ্চিমবাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সরকার। এই দুটোকে সামনে রেখেই আমরা এগোব। সন্ধ্যা দেখা গেছে যে 21শে জুলাই মানে প্রতি বছরেই রেকর্ড তৈরি করে, আবার রেকর্ড ভাঙে। তো এবারে কি আশা করছেন যে আমি তো বললাম এবছর রেকর্ড আমরাও ভাঙবো, মমতা বন্দ্যোপাধ্যায় ভাঙবে, এই রেকর্ড কেউ ভাঙতে পারবে না। কেন ভারতবর্ষের এমন কোনো রাজনৈতিক দল নেই, এমন কোনো রাজ্য নেই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে লক্ষ লক্ষ মানুষ আসবে, অন্য কারোর ডাকে আসবে। মমতা বন্দ্যোপাধ্যায় মানে এমন একজন নেত্রী, গড গিফটেড মানুষ, উনি বললেই হলো, আর কিছু ব্যাপার। সারা বছর ধরে জুলাই আগে অবধি প্রচার হবে, তো কি বলবে সঙ্গে তুমি আজকে উদাহরণ? আমাদের উত্তর কলকাতার যিনি সভাপতি, অগ্রজপ্রতিম বন্ধুবর শ্রী স্বপন সমাদ্দার, তিনি আমাদের রাজ্যের যতগুলো জেলা আছে তার মধ্যে সব থেকে সফল সভাপতি। এটা এরকম নয় যে এবারে হচ্ছে, প্রত্যেক বছর স্বপন সমাদ্দারের নেতৃত্বে এটা হয়। ইতিমধ্যে বেলগাছিয়াতে একটা মিটিং হয়েছে, সেটায় আমি থাকতে পারিনি সেদিন, অন্য কাজ পড়ে যাওয়ায়। আজকে মিটিং হচ্ছে এবং আপনারা জানেন যে আমাদের আইএনটিটিউসি উত্তর কলকাতায় স্বপন সমাদ্দার সভাপতি হওয়ার পর কি ধরনের শক্তি আইএনটিটিউসির উত্তর কলকাতার রয়েছে, বারে বারে তা প্রমাণিত। এবারে এই ট্যাবলো যেমন ঘুরবে চারিদিকে, তেমনি উত্তর কলকাতার প্রতিটি প্রান্ত থেকে 21শে জুলাইয়ের সমাবেশে শ্রমজীবী মানুষ বিরাট অংশে স্বপন সমাদ্দারের নেতৃত্বে অংশগ্রহণ করবেন, এ ব্যাপারে আমরা নিশ্চিত। হ্যাঁ, এবারের ভিড় আরো বেশি হবে, কারণ এবারের আঙ্গিকটা অন্যরকম। গণতন্ত্র রক্ষার লড়াইয়ে 21শে জুলাই একটি মাইল ফলক, কিন্তু এবারে নতুন করে যেভাবে বাংলা এবং বাঙালির ওপর আক্রমণ শুরু হয়েছে, প্রধানত বিজেপি শাসিত রাজ্য, দিল্লি থেকে শুরু করে উড়িষ্যা, উড়িষ্যা থেকে শুরু করে আসাম, আসাম থেকে শুরু করে মহারাষ্ট্র, মহারাষ্ট্র থেকে শুরু করে মধ্যপ্রদেশ, এই যে বাংলা কথা বললেই তাকে বাংলাদেশি তকমা দেগে দিয়ে উত্তম কুমার রাজ কোচবিহারে বসবাস করেন, তাকে আসামের বিজেপি সরকার এনআরসির নোটিশ পাঠিয়েছে। প্রবল অত্যাচার হচ্ছে চারিদিকে বাংলায় কথা বললে। বাংলা পৃথিবীর চতুর্থ বৃহত্তম ভাষা, জনগোষ্ঠীর ভাষা, 36 কোটি মানুষ হচ্ছে বাংলায় কথা বলেন। দেশের স্বাধীনতার জন্য সব থেকে বেশি রক্ত দিয়েছে বাংলার মানুষ, যারা বাংলায় কথা বলতেন। সে দেশের প্রথম, শুধু দেশের নয়, প্রথম অশ্বেতকায় সাদা চামড়া নন এরম প্রথম মানুষ যিনি নোবেল পেয়েছেন ইউরোপের বাইরে, গোটা পৃথিবীতে প্রথম অশ্বেতকায় নোবেল কলকাতায় বসে রবীন্দ্রনাথ। আমাদের যে ইতিহাস, তার বিরুদ্ধে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এটে উঠতে না পেরে বাংলা ও বাঙালিকে টার্গেট করেছে। বাংলা বিরোধী, আপনারা ভাবতে পারেন এ ঘটনা ঘটছে
নীতি আয়োগের রিপোর্ট বেরোচ্ছে, বাংলার রিপোর্ট, বিহারের ম্যাপ। এটা কোনো অনিচ্ছাকৃত ত্রুটি নয়, এটা ইচ্ছাকৃত। বাংলাকে এবং বাঙালিকে, বাংলার মানুষকে ওরা অপমান করবার যে ব্লুপ্রিন্ট তৈরি করেছে, সেই সমস্ত ব্লুপ্রিন্ট ছিন্ন করার শপথ গতকাল জননেত্রী জনাকীর্ণ মিছিল থেকে ডাক দিয়েছেন। তার 21শে জুলাই শুধু বাংলার মানুষ নন, গোটা দেশের মানুষ অপেক্ষা করছেন জননেত্রীর বার্তা শোনার জন্য, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য। কেননা 2026-এ সামনের বছর যখন আবার 21শে জুলাই হবে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবার বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে 21শে জুলাই সমাবেশকে সম্বোধন করবে। বিজেপি দেখুন, 1993 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাতে শহীদ দিবস হিসাবে প্রতি বছরই পালন করে আসছেন। করোনা সংক্রান্ত বিষয়ের জন্য 3 বছর এই কর্মসূচিটা মানে সরাসরি ধর্মতলার বুকে না হয়ে অন্যভাবে করা হয়েছে বৈদ্যুতিক মাধ্যমে। কিন্তু এবছরে বা এবারের যে আগামী 21শে জুলাইয়ের যে সমাবেশ, সেই সমাবেশ কিন্তু আগের সমাবেশগুলোর তুলনায় একটু আলাদা চারিত্রিক মাপকাঠিতে। যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বিগত বিধানসভা লোকসভা নির্বাচনের আগে আশঙ্কা প্রকাশ করেছিলেন এবং তিনি তার দলীয়ভাবে তিনি তার বার্তা দিয়েছিলেন দেশের মানুষের কাছে যে এই সরকারটা যদি আবার একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি ক্ষমতায় আসে, তাহলে তারা লোকসভাকে গণতান্ত্রিক পদ্ধতির মাধ্যমে না গিয়ে লোকসভাকে ব্যক্তিগত স্বার্থে কাজে লাগিয়ে যে কোনো আইনকে পাস করিয়ে নেবেন। যেমন ধরুন, আমরা দেখতে পাচ্ছি, তার আশঙ্কা সত্যি যে কদিন ধরেই আমরা দেখতে পাচ্ছি যে বাংলার বিভিন্ন জেলায় বসবাসকারী মানুষ যারা দীর্ঘদিন 50, 60, 40 বছর, 70 বছর ধরে বাংলার বিভিন্ন জেলায় বা বাংলায় বসবাস করছেন, শুধুমাত্র বাংলা বলার অপরাধে, শুধুমাত্র বাঙালি হওয়ার অপরাধে তাদেরকে দেশের অন্য রাজ্যে কাজ করতে যাওয়া পরিযায়ী শ্রমিক যারা পেটের জন্য কাজ করতে যাচ্ছেন, তাদেরকে অনর্থকভাবে হ্যারাস করছেন, তাদেরকে পুলিশি কেস দিচ্ছেন, তাদেরকে বলছেন যে আপনারা প্রমাণপত্র নিয়ে আসুন, আপনাদেরকে প্রমাণপত্র না আনলে আপনাকে বাংলাদেশি তকমা দিয়ে দেওয়া হবে, আপনাকে এই বাঙালিকে টেররিস্ট ঘোষণা করে দিতে পারে। এই রকম একটা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা শোনার জন্য সারা দেশের মানুষ, বাংলার মানুষই শুধু নয়, সারা দেশের মানুষ কিন্তু আগ্রহ নিয়ে তাকিয়ে রয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বিজেপির জনস্বার্থ যে কোনো বিরোধী নীতির বিরুদ্ধে লড়াই করতে পারবেন এবং বিজেপির বিরুদ্ধে লড়াই করবার জন্য সোজা হয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে বিজেপির নেতৃত্বের চোখে চোখ রেখে যিনি কথা বলতে পারেন, তিনি একমাত্র দেশের মধ্যে একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই সারা দেশের মানুষ এই যে বাংলা বিদ্বেষী থেকে শুরু করে এই যে বাঙালি বলার অপরাধে তাদেরকে যে অপদস্থ করা হচ্ছে, তাদেরকে যে কেস দেওয়া হচ্ছে, কেস কামারিতে ফাঁসি দেওয়া হচ্ছে, এই বিষয়ে তিনি কি সিদ্ধান্ত নেন এবং শ্রমিক স্বার্থে যে শ্রম কোড নীতি তিনি আটকে রেখেছেন, শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায় আটকে রেখেছেন। এই শ্রমজীবী মানুষ, আমাদের সভাপতি স্বপন সমাদ্দার বলেন, জেলার সভাপতি, যে 95 থেকে 97% মানুষই কিন্তু শ্রমজীবী। সেই 97 বা 95% যত ভাগই হোক না কেন, এই মানুষগুলো 12 ঘন্টা যদি কাজ করে, যদি আপনাকে শিয়ালদা থেকে কৃষ্ণনগরে গিয়ে কাজ করতে হয়, তাহলে 12 ঘন্টা কাজ করার পরে আপনার যাতায়াতে আরও 4 ঘন্টা চলে যাবে, অর্থাৎ 16 ঘন্টা চলে গেলে আপনি বাঁচবেন কী করে? এহেন ভ্রান্ত যে শ্রমনীতি, সেই নীতিকে আটকে রেখেছেন একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আগামী 21 তারিখ এবারের সমাবেশটা একটা নতুন মাত্রাতে অনুষ্ঠিত হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এই জনস্বার্থ বিরোধী নীতি প্রয়োগকারী যে কেন্দ্রীয় সরকার, তার বিরুদ্ধে তিনি কী সিদ্ধান্ত নেন এবং কী নির্দেশ দেন। আপনার নামটা? বিশ্বজিৎ দাশগুপ্ত, আমি উত্তর কলকাতা জেলার INTTUC-র সম্পাদক। প্রতি বছরই উত্তর কলকাতা জেলা INTTUC-র পক্ষ থেকে 21শে জুলাইকে সামনে রেখে প্রস্তুতি সভা হয়। আমরা উত্তর কলকাতা জেলা INTTUC প্রচুর সংখ্যক মানুষকে নিয়ে বাংলার মানুষের যে আবেগ 21শে জুলাই, একটা বাংলার মানুষ একটা আবেগে পরিণত করেছে এই দিনটিকে। যেখানে যে অবস্থায় থাকুক, শুধু দলীয় কর্মীরা, সাধারণ মানুষও এই শহীদ সমাবেশে সমবেত হয়। তাই তাদেরকে সংগঠিত করার জন্য উত্তর কলকাতা জেলা INTTUC প্রতি বছর এই শিয়ালদা অঞ্চলে একটি সভা করে। আজকে সেরকমই একটি সভা হলো, যার এই সভায় উপস্থিত ছিলেন রাজ্য INTTUC-র সভাপতি মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও অনেক নেতৃত্ব।